আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশেষে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হলো বেশ কিছুক্ষণ, তার মধ্যে অনেক পয়েন্ট ছিল এবং এই টেলিফোনিক যে আলাপ, সেই আলাপটা বলা যায় সম্পূর্ণ বাংলাদেশ কেন্দ্রিক, পুরোটাই বাংলাদেশ কেন্দ্রিক। এখন এই যে কথা হয়েছে সেখানে দুজনের মধ্যেই একটা ঠিক হয়েছে যে আমাদের সে কিছু সাময়িক ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিগুলো মেনে নিয়ে ভুলে গিয়ে ইরেজ করে দিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারতের মধ্যস্থতা উনি চেয়েছেন। এ ব্যাপারে যা ঘটে গেছে সেটা বলেছেন উনি যে ব্ল্যাকবোর্ডে লেখার মতো ডাস্টার দিয়ে তুলে দিন, এখানে কোনো দুঃখ প্রকাশ বা সরি বলার কোনো জায়গা নেই। আমরা দুজনেই দেশের আমাদের স্বার্থের কথা ভেবেছি, আমাদের আভ্যন্তরীণ দেশের রাজনীতির কথা ভেবেছি, এর বাইরে কিছু নয়। যা হয়ে গেছে, আমরা চলুন সামনের দিকে তাকিয়ে চলি। পুরোটাই কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক এবং সেখানেই ঠিক হয় যে আমাদের বিদেশমন্ত্রী 6 থেকে 10 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সেখানে এই বাংলাদেশ ইস্যু নিয়ে চূড়ান্ত কথাবার্তা হবে। আমি যে প্রথম থেকে বলে আসছিলাম বাংলাদেশ থেকে পা না তুললে আমেরিকা কোনোভাবেই কিছু হবে না, সেইটা কিন্তু সত্যি হতে চলেছে এতদিন বাদে। তো এর মধ্যে উনি একটা অনুরোধ করেছেন যে ভেনেজুয়েলা থেকে আপনি তেল কিনুন। এখন ভেনেজুয়েলার তো মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার পুরো তেলের দখল এখন আমাদের মালিকের হাতে। এখন মালিক বলছেন যে ভারতবর্ষকে আপনি কিছু তেল কিনুন। তো মোদিজি বলেছেন আমাদের বাণিজ্য মন্ত্রীকে পাঠাচ্ছি, পীযূষ গোয়াল, তিনি যাবেন, যদি রেটে পোষায় তাহলে পরে আমরা নিশ্চয়ই নেব, কিছু ডিসকাউন্ট দিন। আমরা ডিসকাউন্ট রেটে আমরা তেল কিনছি, আমরা রাশিয়া থেকে তেল কিনছি, ইরান থেকে বর্তমানে আমরা তেল কিনছি না, এই কারণে যে ইরানের সঙ্গে আপনাদের ইসরায়েলের একটা গন্ডগোল চলছে, সেই নিয়ে আমরা এখন চাবাহার বন্দরেও আমরা কোনো নিবেশ এখন আর করব না, আর ইরান থেকে তেলও আমরা নেব না। কিন্তু ভেনেজুয়েলা থেকে তেল নিতে আমাদের আপত্তি নেই, কিন্তু যদি রেট ঠিক থাকে, আপনি আমার ডিসকাউন্ট রেটে দিন, আমি আপনার থেকে নেব। সব ছেড়ে দিয়ে আমি শুধু ভেনেজুয়েলা থেকেই তেল নেব, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো অ্যালার্জি নেই কোনো কিছুতেই। তখন উনি বলেছেন ঠিক আছে, আপনি আপনাদের বাণিজ্য মন্ত্রীকে পাঠান, আমাদের বাণিজ্য মন্ত্রী তাদের সঙ্গে বসবেন, বাণিজ্য সেক্রেটারি তার সঙ্গে বসবেন, ওদের সেক্রেটারি বলেন, তো তার সঙ্গে বসবেন, বসে ওনারা নিজেরা ঠিকঠাক করে নেবেন। যা ঘটে গিয়েছে। এবার বাংলাদেশ নিয়ে যেটা আমি বরাবর বলে যাচ্ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত বদলেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ প্রেসিডেন্ট তিনি ফোন করে নরেন্দ্র মোদীকে বলেছেন যা হয়ে গেছে, ব্ল্যাকবোর্ড থেকে ডাস্টার দিয়ে মুছে ফেলুন, এখানে কোনো সরি নেই, কোনো দুঃখ প্রকাশ নেই, সামনের দিকে এগিয়ে চলি, আমরা যে যার দেশের জন্য করেছি। যাই হোক, এখন এই আমাদের যে 68টা অ্যাপাচে যেটা নিয়ে আটকে রেখে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, 68টা অ্যাপাচের আমাদের টাকা দেওয়া শোধ হয়ে গেছে, সব কিস্তি শেষ, কিন্তু এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র একটাও অ্যাপাচে দেয়নি। সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বলেছেন যে আমরা ওই 68টা অ্যাপাচে আমরা ধীরে ধীরে আপনাকে আমরা সাপ্লাই করে দেবো, এবং এ বিষয়ে আমি প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আমাদের প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রকের কথাবার্তা যদি সদর্থক হয়
সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকব। আর যেটা হচ্ছে প্যাকড সিলিকন, ভারতের হাতে কিছু প্যাকড সিলিকন আছে। প্যাকড সিলিকন হচ্ছে রেয়ার আর্থ মিনারেলের বেসিক যে জিনিসটা, সেটা আমাদের গুজরাটের কিছু অংশে, অরুণাচলের কিছু অংশে এবং আপনার কি বলে সিকিমের কিছু অংশে, এই সিকিম বলছি, ওটাই কি বলে, অরুণাচল, গুজরাট এবং আর একটা জায়গা আমার মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না। এই তিনটে অঞ্চলে এই প্যাকড সিলিকা পাওয়া যায়। এই প্যাকড সিলিকা পাওয়ার ব্যাপারে, মানে প্যাকড সিলিকা না হলে পরে রেয়ার আর্থ মিনারেল দিয়ে কোনো কাজই হবে না। যে যতই রেয়ার আর্থ মিনারেল জোগাড় করুক না কেন, প্যাকড সিলিকাটা দরকার। যেমন চীনের কাছে প্যাকড সিলিকা আছে, ভারতের কাছে প্যাকড সিলিকা আছে। এটা কিন্তু আমেরিকার কাছে নেই, গ্রিনল্যান্ডে গেলে গ্রিনল্যান্ডেও পাবে না, আর ভেনেজুয়েলাতেও নেই। সুতরাং প্যাকড সিলিকার জন্য উনি কিন্তু ভারতবর্ষকে বলেছেন আমাদের প্যাকড সিলিকার ব্যাপারে আপনি একটু সহায়তা করুন এবং প্যাকড সিলিকা দেওয়ার ব্যাপারে আপনি একটুখানি আপনার নীতিটা বদল করুন। তো মোদিজি পুরো শুনেছেন এবং দুপক্ষের মধ্যে একটা কথাবার্তা হয়েছে যে আমরা কেউ এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে আমরা কেউ কোনো করব না, বিবৃতি দেব না, কেউ কিছুই লিখবো না এক্স হ্যান্ডেলে। না আমার পক্ষ থেকে আমি লিখবো, না আপনার পক্ষ থেকে আপনি লিখবেন। আমি তুচ্ছ সোশ্যালেও কিছু দেবো না, এটা আমাদের মধ্যেই থাক। তো এই হচ্ছে কথাবার্তা। এর মধ্যে আপনাদের নির্বাচন হচ্ছে, দেখুন নির্বাচনে কি হয়। নির্বাচনে যে মানে যা ঠিক হয়েছে, 52-53 থেকে 55% মতো ভোট সরকার দেখাবে, এরা নিজেরা ঠিক করে নিয়েছে। 55% ভোট দেখাবে, আর এইটা ফল প্রকাশটা দেরি করবে, এখনই ফল প্রকাশ করবে না। আর আপনাদের এই মোটামুটি 68 জন আপনার কি বলে না 65 জন আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট স্যারেন্ডার করে দিয়েছে। এই যে গতকালকে আপনার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বললেন না আমি জমা দিইনি কূটনৈতিক পাসপোর্ট, তিনিও জমা দিয়েছেন। তিনি জমা দিয়ে তিনি আমেরিকা এবং কানাডার ভিসা নিয়ে রেখে দিয়েছেন, সপরিবার ভিসা নিয়ে রেখে দিয়েছেন। এই 3-4 দিনে যদি অবস্থা যদি খারাপ হয়, তাহলে পরে যে যার ব্যাগ গোছানো রইল, যে যার টিকিট কাটবে আর একদম সোজা প্লেন ধরবে, দেশ ছাড়বে। এটা হচ্ছে তাদের জন্য একটা রাস্তা খুলে রাখা। এই যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে আমি সাধারণ পাসপোর্ট দিয়ে আমি ভিসাটা আমি করে রেখে দিলাম, মানে ভিসাটাকে চেঞ্জ করে দিলাম। আগের ভিসা করা ছিল, ওটাকে চেঞ্জ করে দিলাম এই পাসপোর্টে। তো এবার কি হলো, এবার আসি আপনাদের নেত্রী শেখ হাসিনার কথায়। শেখ হাসিনা 4 তারিখে আপনাদের 12 জন নেতাকে ডেকেছেন। 4 তারিখে, এই 4 জানুয়ারি, আজকে 2, পরশু দিন হচ্ছে 4 জানুয়ারি ডেকেছেন। কারণ তিনি ভেতরে ভেতরে তৈরি হচ্ছেন। তিনি বলেছেন যে একটা জিনিস পিছিয়ে গেছে, সেটা অন্যের কারণে পিছিয়ে গেছে, উনি কারোর নাম করেননি, মানে আমিও নামটা করব না, একজনের জন্য পিছিয়ে গেছে, কিন্তু এবার পরিস্থিতি বদল হয়েছে। এই বদলি পরিস্থিতিতে এবার কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে এবং আমাদের দেশে ফিরে আমাদের দেশের হাল ধরতে হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, আপনাদের ওখানে এবার বলা হচ্ছে যে ভারতবর্ষ নাকি বাজেট বাড়িয়ে দিয়েছে আপনাদের দেশের জন্য। আসলে বাজেট বাড়ায়নি, বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রতিরক্ষা খাতে বড় বৃদ্ধি, চা বাহারে শূন্য বা বরাদ্দ, এই একটা খবর এখানে বেরিয়েছে। এখানে একটা ছোট লাইনে এখানে কিছু কিছু শব্দ বাংলাদেশ সম্পর্কে রয়েছে, আমি সেইগুলো শুধু পড়ে শোনাচ্ছি। অন্যদিকে প্রতিবেশীর
রাষ্ট্রের বাজেটে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটনা হয়েছে। বাংলাদেশ সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, সে দেশে ভারত বিরোধী ভাষ্য সামনে আসছে। বিশেষত সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য করে যাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভোটের মুখে দাঁড়ানো ঢাকার। আপাতত বাংলাদেশ খাতে তাই হাত পুরোপুরি উবুর না করে গতবারের অর্ধেক বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবারের বরাদ্দ 60 কোটি টাকা, 60,000 কোটি টাকা। গত বছর যা ছিল 120 কোটি টাকা, 120 কোটি টাকা, 60 কোটি টাকা, 120 কোটি টাকা থেকে 60 কোটি টাকা হয়েছে। যুক্তি, ভারতের কম সুদে দেওয়া বিপুল পরিমাণ ঋণ, বিভিন্ন প্রকল্প চলছে বাংলাদেশে, তাতে কোনো স্থগিতাদেশ নেই। আগামী 12ই ফেব্রুয়ারি সে দেশের ভোটে কি হয় সেটা সাউথ ব্লক একবার দেখে নিতে চাইছে। অন্যদিকে অনুদানের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এবারও ভুটান তার সর্বোচ্চ 2,288 কোটি 56 লক্ষ টাকা বরাদ্দ করেছে ভারত। এছাড়াও নেপালের জন্য 800 কোটি টাকা, মালদ্বীপের জন্য 550 কোটি, শ্রীলঙ্কার জন্য 400 কোটি, মায়ানমারের জন্য 300 কোটি, আফগানিস্তানের জন্য 150 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব থেকে কম বরাদ্দ হলো বাংলাদেশ, যেটা 120 কোটি ছিল সেটা নামিয়ে করে দেওয়া হলো 60 কোটি। মানে সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য। এবার যখন বাংলাদেশ সরকার পরিবর্তন হবে তখন দেখবেন ব্ল্যাক বাজেট যেটা থাকে, ব্ল্যাক বাজেট থেকে কিছু টাকা এনে এখানে ঢুকিয়ে আবার সেটেল করে দেওয়া হবে। তো আপাতত এই হচ্ছে খবর। 4 তারিখে একটা বড় মিটিং রয়েছে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেতাদের। আর আন্দাজ করা যাচ্ছে ওই 12-র আশেপাশে বড় একটা কিছু ঘটনা ঘটতে পারে, এটা আমার কাছে খবর আছে। 12 তারিখের আশেপাশে আগে বা পেছনে এরকম একটা কিছু ঘটতে পারে, বড় ঘটনা ঘটতে পারে, যেটা আপনারা এখন কল্পনা করতে পারছেন না। আপনাদের দেশে বসে সেটা আপনাদের কাছে একটা দুর্বোধ্য জিনিস মনে হচ্ছে। তবে এই 6 থেকে 10 অব্দি জয়শঙ্করের বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া এবং সেখানে এই বেন ক্রিস্টেনসনকে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশে, এটা বলতে ভুলে গেছিলাম। বেন ক্রিস্টেনসনকে ডেকে পাঠানো হয়েছে, সেখানে তিনিও উপস্থিত থাকবেন। ডোনাল্ড ট্রাম্প তাকেও কিছু বুদ্ধি দিয়ে দেবেন কি করতে হবে না করতে হবে। সুতরাং নাটক জমে গেছে, আপনারা দেখতে থাকুন এবং চুপচাপ বসে পপকর্ন আর চা খেতে থাকুন, দেখুন দেশে কি হচ্ছে। সবাই ভালো। বাংলাদেশ কি এখন রিমোট কন্ট্রোলে চলছে? আমেরিকার হাতে কি এমন কোনো গোপন ফাইল আছে যা দিয়ে তারা ঢাকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নগুলো করছি কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 2রা ফেব্রুয়ারি কলকাতার এক অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আমেরিকার বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন। তিনি যে বোমাটাই ফাটিয়েছেন তা কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিতকেই তুলে ধরেছেন। সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চায় যাকে তারা চাইলেই গ্রেফতার করে নিজেদের কারাগারে নিয়ে যেতে পারে। জয় প্রশ্ন রেখেছেন, কেন তারেক রহমানের বিরুদ্ধে FBI এর দেওয়ার সাক্ষ্য এখন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র? আর কেনই বা এবারের নির্বাচনে কোটি কোটি প্রগতিশীল মানুষের কণ্ঠস্বর রোধ করতে পোস্টাল ব্যালটের আড়ালে চলছে এক অদৃশ্য ভোট ডাকাতি? কেন রাতারাতি তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাওয়া শুরু করলেন? জয় মনে করেন মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে, আর এই হস্তক্ষেপের কারণেই এমনটি ঘটছে। জয় দাবি করেছেন, মার্কিন সরকার বিএনপি নেতা তারেক রহমানকে একটি পুতুল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি দুর্বল ও নিয়ন্ত্রণযোগ্য রাষ্ট্রে পরিণত করতে চায়, যাতে বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে পারে। কলকাতায় একটি বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব চরম উদ্বেগের কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্যে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। জয়ের মূল দাবি হলো, বাংলাদেশের বর্তমান অনির্বাচিত শাসন ব্যবস্থা এবং আসন্ন নির্বাচন মূলত একটি সাজানো নাটক, যার নেপথ্যে কাজ করছে মার্কিন প্রশাসনের স্বার্থ এবং উগ্রবাদী ইসলামপন্থীদের মদত। তার মতে এই একতরফা ক্ষমতা দখলের নীল নকশা যদি
আন্তর্জাতিক সম্প্রদায় এখনই না থামায়, তাহলে বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার শেষ প্রান্তে পৌঁছে যাবে। প্রশ্ন হলো, কেন হঠাৎ করে সংসদ নির্বাচনের মাত্র 10 দিন আগে নির্বাচন, পোস্টাল ভোটের কারচুপি, বিএনপি ও যুক্তরাষ্ট্রের তলে তলে সম্পর্কের কথা টেনে এনে বোমা ফাটলেন মিস্টার জয়, যেখানে নানা মহল থেকে গুঞ্জন আছে বিএনপির সাথে ভারতের গোপন সমঝোতা হয়ে গেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কলকাতায় আয়োজিত বাংলাদেশ অ্যাট দ্য ব্রিঙ্ক, দ্য রাইজ অব ইসলামিস্ট গভর্নেন্স বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সজীব ওয়াজেদ জয়। এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি। ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার দেয়া বক্তব্যে জয় প্রথমবারের মতো এমন 5টি পয়েন্ট নিয়ে কথা বলেছেন, যেগুলো নিয়ে এতদিন আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে কথা বলেনি, অথবা বললেও এভাবে প্রকাশ্যে কামান দাগাননি। জয় বলেছেন, বাংলাদেশে এখন যা ঘটছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা চলে না। তিনি এটিকে একটি একতরফা শো বলে দাবি করেছেন। আওয়ামী লীগ সহ সব প্রগতিশীল দলকে বাইরে রেখে করাই নির্বাচনকে তিনি একতরফা ও প্রহসন বলে মনে করেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে প্রগতিশীল দল। দলটিকে জি ফ্যাক্টো নিষিদ্ধ করে একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছে। জয়ের ভাষায়, এটি আসলে কোনো নির্বাচনী নয়, এটি একটি সাজানো মঞ্চ। শুধু আওয়ামী লীগ নয়, বরং জাতীয় পার্টি সহ অন্যান্য ক্ষুদ্র ও প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা বা তাদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগ তুলেছেন তিনি। জয়ের মতে, এটি একটি 2 হর্স রেস বা 2 ঘোড়ার দৌড়, যেখানে শুধু বিএনপি আর জামাত একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। তিনি বলেছেন, আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন করার অর্থ হলো ভোট শুরুর আগে ফলাফল নির্ধারণ করে রাখা। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ যদি এতই অজনপ্রিয় হয়, তবে কেন তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে? জয়ের অভিযোগ, বাংলাদেশে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে ভয় পাচ্ছে। জয় বলেন, জনমত জরিপে দেখা যায় একটি বড় অংশ তাদের ভোটাধিকার সম্পর্কে মন্তব্য করতে রাজি নয়, কারণ তারা আওয়ামী লীগকে সমর্থনের কথা বললে হামলার শিকার হতে পারে। তবে জয়ের বক্তব্যের সবচেয়ে বড় বোমা ছিল মার্কিন প্রশাসনকে নিয়ে। তিনি দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন একজনকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় যাকে তারা সহজেই বশ করতে পারবে। জয়ের ভাষায়, তারেক রহমানের দুর্নীতির ফাইল এবং এফবিআই এজেন্টদের সাক্ষ্য আমেরিকার হাতে আছে। তার দাবি হলো, এফবিআই এজেন্টরা বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাকে যে কোনো সময় গ্রেফতার বা অভিযুক্ত করার ক্ষমতা রয়েছে। ফলে তিনি প্রধানমন্ত্রী হলেও আমেরিকার ইশারা ছাড়া এক পাও নড়তে পারবেন না, কারণ আমেরিকা যে কোনো সময় তাকে গ্রেফতারের হুমকি দিতে পারে। জয়ের মতে, এই চাপের কারণে বিএনপি তাদের দীর্ঘদিনের অবস্থান বদলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য মার্কিন মদতপুষ্ট গণভোটে সমর্থন দিয়েছে। জয় অভিযোগ করেছেন, এটি বাংলাদেশকে একটি পুতুল রাষ্ট্র বানানোর ব্লুপ্রিন্ট। জয় মনে করেন, মার্কিন আইন অনুযায়ী তারা যে কোনো বিদেশি নাগরিককে অন্য দেশ থেকে ধরে নিয়ে গিয়ে বিচার করার ক্ষমতা রাখে। জয়ের অভিযোগ, এই তথ্যটি ব্যবহার করে মার্কিন প্রশাসন তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে। জয় দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের বিরোধিতা করলেও হঠাৎ করে মার্কিন চাপে তারা হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। তার মতে, এই গণভোটের উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সরকারকে দুর্বল করা, যাতে বিদেশি শক্তিগুলো সহজেই প্রভাব বিস্তার করতে পারে। মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি দুর্বল সরকার চায়, যাতে তারা ছড়ি ঘোরাতে পারে। আর যুক্তরাষ্ট্রের ইচ্ছাতেই বিএনপি গণভোটে হ্যাঁ বলার জন্য ইউ-টার্ন নিয়েছে, এমন অভিযোগের তীর তারেক রহমানের দিকে ছুড়ে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। জয় অভিযোগ করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। সজীব ওয়াজেদ জয় অত্যন্ত কড়া ভাষায় বর্তমান সরকারকে ইসলামপন্থী সরকার হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে, এই সরকারের মূল ভিত্তি হলো উগ্রবাদী শক্তি। জয় অভিযোগ করেন, এই সরকার ক্ষমতা আসার পরপরই 2016 সালের হলি আর্টিজান হামলার খুনি এবং ব্লগার হত্যাকারীদের মতো দণ্ডিত জঙ্গিদের মুক্তি দিয়েছে।
যার পরিসংখ্যান দিয়ে দেখান আওয়ামী লীগ নির্বাচনে থাকলে জামাত 5 থেকে 10% বেশি আসন পেত না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জামাত এখন তাদের শক্তির চেয়েও অনেক বেশি প্রভাব বিস্তার করছে। জয় বলেন, জামাতের লক্ষ্য বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে। জয়ের দাবি, আল কায়দা, লস্করি তৈয়বার মতো গোষ্ঠীর কমান্ডাররা এখন বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশ করছে। আসন্ন নির্বাচনে ব্যাপক কারচুপির নতুন এক পদ্ধতির কথা উল্লেখ করেছেন জয়। তিনি বলেন, প্রচলিত ব্যালট বাক্স ছিনতাইয়ের চেয়ে এখন পোস্টাল ব্যালট কারচুপির উপর জোর দেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিকদের সরাসরি দেখার সুযোগ থাকে না। জয় অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভুয়া পোস্টাল ব্যালট আগে থেকেই জামাত এবং গণভোটার হ্যায়ের পক্ষে পূরণ করে রাখা হচ্ছে। তার মতে, নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কম হলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হবে। ভারত ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্বার্থে জয় বিশেষ সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশে উগ্রবাদের উত্থান সরাসরি ভারতের পূর্ব সীমান্তের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। জয়ের ভাষ্য অনুযায়ী, গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপদ ছিল, কিন্তু এখন জামাত ও পাকিস্তান বাংলাদেশে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে, যা ভারতের জন্য গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের শেষ পর্যায়ে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো আবেদন। তিনি বলেন যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং এখনই যদি বিশ্ববাসী এই সাজানো নির্বাচনের বিরুদ্ধে কথা না বলে, তবে বাংলাদেশ অন্তত আগামী 5 থেকে 10 বছরের জন্য উগ্রবাদের অন্ধকারে তলিয়ে যাবে। তিনি বলেছেন, এটি কেবল আওয়ামী লীগের বিষয় নয়, বরং বাংলাদেশের প্রগতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়। জয় বলেন, যদি আপনারা এই নাটকটি চলতে দেন, তবে আপনারা একটি সাজানো সরকার পেতে যাচ্ছেন এবং এরপর বাংলাদেশের কি হবে তা অস্পষ্ট। সজীব ওয়াজেদ জয়ের দাবি, যদি এই নির্বাচনকে প্রতিহত করা না যায়, তবে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী অন্ধকার ও অস্থিতিশীলতার যুগে প্রবেশ করবে। জয় আরও দাবি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা মানে কেবল একটি দলকে দূরে রাখা নয়, বরং কোটি কোটি প্রগতিশীল ভোটারের কণ্ঠস্বর রুদ্ধ করা, যা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে। দর্শক, কিছুদিন ধরে নানা মহলে গুঞ্জন চলছিল জয় কিংবা আওয়ামী লীগের সাথে বিএনপি কিংবা তারেক রহমানের গোপন আঁতাত হয়েছে। জামাত ইসলামী এবং সরকারি কিংস পার্টি এনসিপি নেতারা অভিযোগ করেছেন, বিএনপির সাথে ভারতের একটি গোপন সমঝোতা হয়েছে। কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, ঢাকায় মার্কিন কর্মকর্তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চান, কিন্তু 2রা ফেব্রুয়ারি প্রথমবারের মতো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কারো পক্ষ থেকে অভিযোগ করা হলো, বিএনপির সাথে আতাত ভারতের নয়, চলছে আমেরিকার। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জামাত ইসলামীকে শক্তিশালী করার একটি চক্রান্ত চলছে বলে জয় অভিযোগ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি শক্তিশালী পক্ষ দেশে যে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করতে চায়, সেটি এরই মধ্যে অনেক বিশ্লেষক অভিযোগ করেছেন। জয় পোস্টাল ভোট সহ নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করেছেন, সেগুলো খুবই পরিষ্কার। নির্বাচনের 10 দিন আগে জয়ের এমন অভিযোগ কি সামনের দিনগুলোর কোনো ইঙ্গিত দিচ্ছে? মাত্র 10 দিন আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি কেন এমন ভয়াবহ অভিযোগগুলো তুলে ধরলেন? আবার অনুষ্ঠানটি কলকাতায় হয়েছে, সেখানে তিনি বাংলায় বক্তব্য না দিয়ে ইংরেজিতে বক্তব্য দিলেন কি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার জন্য? বিশেষ করে বাংলাদেশকে ঘিরে মার্কিন বিরোধী যে পরাশক্তিগুলো আছে, তাদের কাছে কি কোনো বার্তা দিতে চাইলেন? সেটি যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতি কি পাল্টে যাচ্ছে? এখন এই পর্যন্ত সবাই